হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার বা ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং যাদের এডুকেশন বিষয় মেজর, মাইনর, ডিএসসি যে কোনোভাবেই থাকুক না কেন, আজকের টপিকটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ যেই টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হলো বংশগতি কি, পরিবেশ কি এবং বংশগতি ও পরিবেশ একটি শিশুকে কিভাবে প্রভাবিত করে। একটি শিশুর জীবনে বংশগতি বা পরিবেশ কি প্রভাব ফেলে। তো সবার প্রথমেই আমরা জেনে নেব যে বংশগতি আসলে কি বা বংশগতি বলতে কি বোঝো। সাধারণভাবে বংশগতি বলতে আমরা বুঝি একটি শিশু দৈহিকভাবে বা শারীরিকভাবে, মানসিকভাবে যে বৈশিষ্ট্যগুলি বা গুণাবলীগুলি তার পিতামাতার থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকে, তাকে আমরা সাধারণভাবে বংশগতি বলে থাকি। কি বললাম? যে বংশগতি বলতে বোঝায় শিশু দৈহিকভাবে বা শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে তার পিতামাতার কাছ থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য বা গুণাবলী পেয়ে থাকে সেটাই হচ্ছে বংশগতি। এবার এই বংশগতি হচ্ছে দু রকমের, দুভাবে আমরা বলতে পারি। এক, প্রত্যক্ষ বংশগতি, একটা হচ্ছে পরোক্ষ বংশগতি। প্রত্যক্ষ বংশগতি বলতে আমরা কি বুঝবো? প্রত্যক্ষ বংশগতি বলতে বোঝায় একটি শিশু তার পিতা এবং মাতার কাছ থেকে যে গুণাবলীগুলো পেয়ে গেছে বা যে গুণাবলীগুলি পায় সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ বংশগতি। অপরদিকে তার পিতামাতা ছাড়া আদি পূর্বপুরুষদের থেকে যে গুণাবলীগুলি তারা পেয়ে থাকে সেটাকে আমরা বলবো পরোক্ষ বংশগতি। তাহলে এই হচ্ছে বংশগতি, অর্থাৎ তার পিতামাতার দৈহিক আকার, আয়তন, উচ্চতা, ওজন, গায়ের রং, এই সমস্ত কিছু গুণাবলীগুলি একটি শিশু পেয়ে থাকে, এটাকেই আমরা বলতে পারি যে বংশগতি। এবার পরিবেশ বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে পরিবেশ বলতে বোঝায় আমাদের পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ আমাদের চারপাশটাকে আমরা কি বলে থাকি? পরিবেশ বলে থাকি। কিন্তু শিক্ষা বিজ্ঞানে এই পরিবেশ কথাটির অনেক ব্যাপক অর্থ রয়েছে। একটি ব্যক্তি বা একটি শিশু শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের উত্তেজনার মধ্য দিয়ে যায় বা এই উত্তেজনার সমষ্টিকেই বলা হচ্ছে পরিবেশ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল রকম উত্তেজক ঘটনার বা বস্তুর সমষ্টিকেই বলা হচ্ছে পরিবেশ। এই পরিবেশকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই পরিবেশকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ভূমিষ্ঠ হওয়ার আগের পরিবেশ, একটা শিশু যখন তার মাতৃগর্ভে থাকে, যখন সে মাতৃগর্ভের বাইরে পৌঁছায় না, সেই সময় তার একটা পরিবেশ থাকে যাকে বলা হয় ভূমিষ্ঠ হওয়ার পূর্বের পরিবেশ। এবং ভূমিষ্ঠ হওয়ার পরের পরিবেশ, যখন সে মাতৃগর্ভ থেকে বাইরের আলো দেখতে পায় তখন যে তার পরিবেশ, তাকে বলা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরের পরিবেশ। এছাড়া আর কি কি পরিবেশ রয়েছে? এরপরে শিশু পাবে পারিবারিক পরিবেশ, তার একটা পারিবারিক পরিবেশ থাকবে।
বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ে গিয়ে সে একটা নতুন পরিবেশ পাবে। সামাজিক পরিবেশ, তাহলে আমরা কি কি দেখতে পেলাম যে পরিবেশ বিভিন্ন রকমের হচ্ছে। একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। ভূমিষ্ঠ হওয়ার পূর্বের পরিবেশ একটা থাকলো, ভূমিষ্ঠ হওয়ার পরের পরিবেশ, তারপরে আসলো পারিবারিক পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ, সামাজিক পরিবেশ প্রভৃতি। আবার এই শিশুর পরিবেশকে যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সামগ্রিক দিক থেকে যদি আমরা আলোচনা করি বা বিচার করি তাহলে দেখব শিশুর পরিবেশ তিন প্রকার। কি কি? প্রাকৃতিক পরিবেশ, দুই সামাজিক পরিবেশ ও মানসিক পরিবেশ। এখন আমরা বলবো যে প্রাকৃতিক পরিবেশটা আসলে একটা শিশু তার চারপাশের গাছপালা আর নদ নদী পাহাড় পর্বত ইত্যাদিকে দিয়ে ঘেরা একটা জগৎকে সে দেখতে পাবে। একটা শিশু যখন তার আশেপাশে চারপাশে নদী নালা পথ ঘাট ঘরবাড়ি পাহাড় পর্বত বিভিন্ন প্রাকৃতিক জগৎ দেখতে পাবে, আমরা তাকে বলবো প্রাকৃতিক পরিবেশ। আবার শিশু যে সমাজে বাস করে সেই সমাজ ব্যবস্থাকে বা সেই সমাজকে আমরা বলবো সামাজিক পরিবেশ। এবং শিশুর একটা মনোজগৎ থাকবে, তার একটা মনোজগৎ বলতে নিজস্ব মনের একটা জগৎ থাকবে, একটা কল্পনার জগৎ থাকবে, যেই জগৎটা তার চিন্তার মধ্যে থাকবে, ভাবনার মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো মানসিক পরিবেশ। তাহলে এই সব হচ্ছে একটা শিশুর পরিবেশ। এবার আমরা জানবো যে এই যে বংশগতি একদিকে, আরেকদিকে এই যে বিভিন্ন রকমের পরিবেশ একটি শিশুর জীবন বিকাশে কি রকম প্রভাব ফেলে। যদি তোমাদেরকে আমি বলি যে বংশগতি একটি শিশুর জীবনে কি প্রভাব ফেলে, একটু ভালো করে যদি আমরা খেয়াল করি এবং নিজেদের জীবনের সঙ্গে যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করতে চাই তাহলে দেখব যে আমাদের বৌদ্ধিক শক্তি বা বুদ্ধির ক্ষমতা, বা আমাদের চিন্তা শক্তি বা চিন্তন ক্ষমতা এবং আমাদের দৈহিক আকার, দৈহিক ওজন, উচ্চতা, গায়ের রং, এই সমস্ত কিছু কোথাও না কোথাও আমাদের পিতা মাতারই অনুরূপ। অর্থাৎ আমার মা বাবা যদি খুব ফর্সা রঙের হয়ে থাকে তাহলে সেখান থেকে যে সন্তান সেও কি হয়ে থাকে, ফর্সা রঙেরই হয়ে থাকে। তবে অবশ্যই ব্যতিক্রম থাকে সবকিছুতেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে বাবা মা যদি সুদর্শন হয় তাহলে তাদের সন্তানও সুদর্শন হয়, এবং যদি বাবা মা তাদের বুদ্ধি চিন্তা শক্তি খুব তীক্ষ্ণ হয়, খুব ব্রেনি হয়, সন্তানরাও সেই গুণবলীটা পেয়ে থাকে। বা পূর্বপুরুষদের যদি কোনো গুণবলী থেকে থাকে, পিতামাতার কোনো গুণবলী থেকে থাকে, ধরো যে মা বাবা কেউ একজন গান করতে পারে, গলার সুর খুব সুন্দর, গলার আওয়াজ খুব সুন্দর, তাহলে দেখা যায় যে সেই সন্তানের মধ্যেও সেই গুণবলীগুলি দেখা যায়। এটা এই যে গুণবলীগুলো শিশু পেয়ে থাকে এটা জন্মগতভাবে পায় বা সহজাতভাবে পায়, এবং এর জন্য তাকে কি করতে হয় না, আলাদা করে অনুশীলন করতে হয় না। যদি সে অনুশীলন করে তাহলে সেই গুণবলীগুলো যে পেয়ে গেল সেটা আরো বৃদ্ধি পেতে পারে, সেটার আরো বিকাশ ঘটতে পারে। তাহলে একটা শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে বংশগতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার কথা হলো যে পরিবেশ কি ভূমিকা রাখে। কারণ আমরা কথাতেই জানি যে সঙ্গ গুণে রঙ্গ। যদি একই রকম 10টি ভালো ছেলের সঙ্গে একটি খারাপ ছেলে চলে যায়, তাদের সঙ্গে সঙ্গ মিলিয়ে মিলিয়ে একসময় সেও কি হয়ে যায়, ভালো হয়ে যায়। সে তার খারাপ গুণবলীগুলো আস্তে আস্তে ত্যাগ করে দেয়। অর্থাৎ তার পারিপার্শ্বিক পরিবেশ যদি সুন্দর স্বচ্ছ ভালো হয় তাহলে সেখান থেকে শিশুর জীবন বিকাশও খুব ভালোভাবেই হবে।
অনুরূপভাবে তার পারিপার্শ্বিক অবস্থা বা তার পরিবেশের অবস্থা যদি খুব খারাপ হয়, সেখান থেকে শিশুর জীবন বিকাশ কখনোই সম্ভব হবে না, তাহলে সে কখনোই বিকাশ লাভ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে একটা শিশুর জীবন বিকাশে বংশগতি যেরকম ভূমিকা রাখে, ঠিক একই রকম ভাবে তার পারিপার্শ্বিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু প্রভাব রাখে। একটা শিশুর জীবন বিকাশে পরিবেশ এবং বংশগতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ।